আমরা কার্যক্ষমতা শক্তি পড়েছিলাম ক্লাস 11-এ। সেখানে আমরা দেখেছিলাম যে যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে। এখন আমরা দেখব যে যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে না এরকম কোনো সংস্থা। সেক্ষেত্রে ঘর্ষণ বল এখানে কার্য করে, আর তার ফলে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না। সেই ঘর্ষণ বলের জন্য কতটা কার্য হয়, কতটা যান্ত্রিক শক্তির অপচয় হয়, সেটা আমরা এখন প্রমাণ করছি। আমি ছবিটাকে এঁকে নিয়েছি, কেননা এরকম ছবি আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম। এক্ষেত্রে দেখো এমজি সাইন থিটা বলের ক্রিয়ায় বস্তুটি নিচের দিকে নামবে, ঘর্ষণ বল স্মল এর তার গতিটাকে বাধা দেবে। কেন বস্তু যখন নিচের দিকে নামবে তার বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়া করবে। এই বস্তুটা যখন এ থেকে বিতে আসছে এমজি সাইন থিটা বলের ক্রিয়ায়, কিন্তু তার বিপরীতে কে ক্রিয়া করছে? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল তার গতিটাকে এখানে বাধা দিচ্ছে। যাই হোক, এটা নির্দেশ তল। প্রথমে আমরা এ বিন্দুতে ক্যালকুলেশন করছি। এ বিন্দু দেখো, এই বিন্দুতে বস্তুটা স্থির আছে। যেহেতু বস্তুটা স্থির, তার বেগ শূন্য, তার মানে গতিশক্তি শূন্য। তার মানে গতিশক্তি ই কে এটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এটা ইকুয়ালস টু 0। নির্দেশ তল থেকে এই বিন্দুর উচ্চতা কত? এইচ ধরেছি। তাহলে নির্দেশ তল থেকে এই বিন্দুর উচ্চতা এইচ মানে স্থিতিশক্তি ইটি ইকুয়ালস টু এমজিএইচ। তাহলে যান্ত্রিক শক্তি ই ইকুয়ালস টু ই কে প্লাস ইপি সমান হচ্ছে এমজিএইচ। তাহলে আমরা এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত পেলাম? এ বিন্দুতে যান্ত্রিক শক্তি পেলাম এমজিএইচ। আমরা এখন বি বিন্দুতে ক্যালকুলেশন করছি। বি বিন্দু দেখো, বস্তুটা এ থেকে বিতে এসছে, কত দূরত্ব এসছে? এক্স দূরত্ব। এ থেকে বিতে বস্তুটি এক্স দূরত্ব এসছে, এমজি সাইন থিটা বলের ক্রিয়ায় এক্স দূরত্ব এসছে, কিন্তু ঘর্ষণ বল স্মল এর বস্তুটির ওই গতিটাকে বাধা দেয়। ঘর্ষণ বল স্মল এর বস্তুটির ওই গতিটাকে বাধা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে মোট লব্ধি বল কত, সেটা আমরা ফার্স্ট নির্ণয় করব। এক্ষেত্রে মোট লব্ধি বল কত? তাহলে এমজি সাইন থিটা নিচের দিকে আসছে মানে বেশি, তাকে বাধা দিচ্ছে এফ। তাহলে নিম্নমুখী লব্ধি বল এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস এফ সমান এমজি সাইন থিটা মাইনাস, তোমরা ঘর্ষণে পড়েছো বা আগে অন্য চ্যাপ্টারে পড়েছো যে এফ সমান কি লিখতে পারি? মিউ আর। এখানে আরটা লম্ব বল, তাহলে মিউ আর সমান এমজি সাইন থিটা মাইনাস আর এর বিপরীতে কি আছে? এমজি কস থিটা। তাহলে আর এর জায়গায় এমজি কস থিটা বসবে, মিউ এমজি কস থিটা সমান এমজি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে নিম্নমুখী ত্বরণ কত? তাহলে নিম্নমুখী ত্বরণ কত? না, নিম্নমুখী ত্বরণ এ সমান এফ বাই এম সমান এমজি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই এম সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে ত্বরণ, নিম্নমুখী ত্বরণ জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এখন এই বি বিন্দুতে বেগ যদি ভি হয়, তাহলে এখানে বেগের মান নির্ণয় করো। তাহলে বি বিন্দুর বেগ ভি হলে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউর মান 0, এর মান হচ্ছে এইটা, মানে এর মান হচ্ছে 2 ইনটু তাহলে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইনটু এর মান হচ্ছে এস। এস এর মানটা এক্স ধরলাম। তাহলে এখান থেকে কি পেলাম? না 2gx ইনটু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ারের মান বসাচ্ছি 2gx ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। 2 কেটে যাবে, থাকবে mgx ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে আমরা বি বিন্দুতে কি পেলাম? বি বিন্দুতে গতিশক্তি পেলাম
এবার বি বিন্দুতে স্থিতিশক্তি নির্ণয় করব। স্থিতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে নির্দেশ তল থেকে আমাদের উচ্চতা প্রয়োজন। নির্দেশ তল থেকে উচ্চতা কত? বিডি। বিডি মানেই হচ্ছে ইএফ, আর ইএফ মানে হচ্ছে এ ই মাইনাস এএফ, এ ই মাইনাস এএফ। তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি ইপি সমান এমজি ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে বিডি, এইচ মানে হচ্ছে বিডি সমান এমজি ইন্টু বিডি মানে হচ্ছে ইএফ, ইএফ মানে হচ্ছে এমজি ইন্টু ইএফ মানে কত? ইএফ মানে হচ্ছে এ ই মাইনাস এএফ, এ ই মাইনাস এএফ সমান এমজি ইন্টু এই যে এই দূরত্ব এটা তো এইচ মাইনাস এই এফ এর দূরত্ব এক্স সাইন থিটা আমরা আগে বের করেছি, এক্স সাইন থিটা আমরা আগে বের করেছি। তবুও সাইডে দেখাচ্ছি এই ত্রিভুজটা থেকে এ বি এফ থেকে, ত্রিভুজ এ বি এফ থেকে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি এফ থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ মানে এ এফ বাই এ বি, এ এফ বাই এ বি। তাহলে এ এফ ইকুয়ালস টু এ বি সাইন থিটা, আর এ বি দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এ এফ ইকুয়ালস টু এক্স সাইন থিটা, সেটা এখানে বসিয়েছি। তাহলে এটা স্থিতিশক্তি পেলাম। তাহলে যান্ত্রিক শক্তি বের করো। যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু ইকে প্লাস ইপি, ইকের মান এটা এম জি এক্স ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা প্লাস ইপির মান এম জি ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা। গুণ করো, গুণ করলে এম জি এক্স সাইন থিটা মাইনাস মিউ এম জি এক্স কস থিটা প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা। এই যে এম জি এক্স সাইন থিটা, এম জি এক্স সাইন থিটা কেটে গেল, এটা কেটে গেলে বাকি থাকবে, বাকি থাকছে এম জি এইচ মাইনাস এম জি এইচ মাইনাস মিউ এম জি এক্স কস থিটা, মিউ এম জি এক্স কস থিটা। দেখো আমরা আগে প্রমাণ করেছি f ইকুয়ালস টু মিউ আর, আমরা জানি f ইকুয়ালস টু মিউ আর, যেটা এখানে আমরা পুট করেছি, f ইকুয়ালস টু মিউ আর পুট করেছি। আর এর মান কত? mg cos থিটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে mg cos থিটা, তাহলে মিউ mg cos থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? f লিখতে পারি। মিউ mg cos থিটার জায়গায় আমরা f লিখতে পারি, সেটাই লিখছি। দেখো সমান mgh মাইনাস মিউ mg cos থিটা ইনটু x, তাহলে এটার জায়গায় আমরা কি লিখবো? এটার জায়গায় লিখবো f সমান mgh মাইনাস f। তাহলে দেখো আমরা a বিন্দুতে যান্ত্রিক শক্তি পেয়েছিলাম কত? mgh। এখানে b বিন্দুতে যান্ত্রিক শক্তি কত পেলাম? b বিন্দুতে যান্ত্রিক শক্তি পেলাম mgh মাইনাস f। a বিন্দুতে যান্ত্রিক শক্তি পেয়েছিলাম আমরা mgh, b বিন্দুতে যান্ত্রিক শক্তি পেলাম আমরা mgh মাইনাস f। তাহলে a বিন্দু অপেক্ষা b বিন্দুতে f পরিমাণ যান্ত্রিক শক্তি কম সৃষ্টি হয়েছে। a বিন্দু অপেক্ষা b বিন্দুতে f পরিমাণ যান্ত্রিক শক্তি কম সৃষ্টি হয়েছে, তার মানে যান্ত্রিক শক্তি এখানে ধ্রুবক থাকলো না। কিন্তু এর আগে আমরা নততল বরাবর ক্যালকুলেশন করেছিলাম যেখানে যান্ত্রিক শক্তি ধ্রুবক ছিল, কিন্তু এক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক নয় কেন না? আমরা ঘর্ষণ বল ধরেছিলাম বলে এখানে f পরিমাণ যান্ত্রিক শক্তি b বিন্দুতে কম সৃষ্টি হয়েছে। এই যে f, এই fটাই হলো, এই যে f, এই fটাই হলো নততল বরাবর ঘর্ষণ বলের বিরুদ্ধে বিভব। এই যে fটা হলো, এই যে f, এই f হলো নততলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। বুঝা গেল না? এই fটাই হলো নততলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। ঘর্ষণ বল f ছিল বলে b বিন্দুতে a বিন্দু অপেক্ষা f পরিমাণ যান্ত্রিক শক্তি কম সৃষ্টি হয়েছে। এই fই হলো ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। এখন আমরা পড়ব সংরক্ষী বল, অসংরক্ষী বল। সংরক্ষী বল, অসংরক্ষী বল। সংরক্ষী বল কি? দেখো আমরা এখানে অনেকগুলো প্রমাণ করলাম, আগের ভিডিওতে করেছো, আগের ক্লাসে করেছো, এখন করলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কোনো বল ক্রিয়া করছে
কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো বল ক্রিয়া করছে যে বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, যে ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকছে ওই রকম যে সংস্থা, সেই সংস্থাগুলো হচ্ছে সংরক্ষী সংস্থা। এরকম সংরক্ষী সংস্থায় যে বল ক্রিয়া করছে সেই বলকে বলা হচ্ছে সংরক্ষী বল। যেমন অভিকর্ষ বল, যেমন চৌম্বকের যে মেরুগুলো আছে তার মধ্যে আকর্ষণ বল, যেমন আমরা বিভিন্ন প্রকারের আধান জানি, পজিটিভ আধান, নেগেটিভ আধান, তাদের মধ্যে যে আকর্ষণ বল, এই বলগুলি প্রত্যেকটা সংরক্ষী বলের উদাহরণ। আর এই বলগুলা যে সংস্থায় ক্রিয়া করে সেগুলো হচ্ছে সংরক্ষী সংস্থা। অভিকর্ষ বল যে যান্ত্রিক শক্তি ধ্রুবক রাখে সেটা প্রমাণ তোমরা আগে করেছো আগের ক্লাসে। এর ক্ষেত্রে আরও বলা যায়, যখন কোনো বস্তু, যখন কোনো বলের বিরুদ্ধে কার্যকে পুনরুদ্ধার করে। দেখো আমরা সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম, কি করলাম? বলের বিরুদ্ধে কার্য করলাম। এবার তাকে পুনরুদ্ধার করবো মানে আবার সিঁড়ি থেকে নিচের দিকে নামবো, মানে যেখান থেকে আমরা গতিপথ শুরু করেছিলাম আবার সেই জায়গায় ফিরে এলাম। তাহলে যদি বলের বিরুদ্ধে করা কার্যকে আমরা পুনরুদ্ধার করতে পারি তখন সেই বলটাকেও আমরা সংরক্ষী বল বলবো, সেই সংস্থাকে সংরক্ষী সংস্থা বলবো। বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করার অর্থ আমাদের বলের দ্বারা কার্য করতে হবে। বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করার অর্থ বলের দ্বারা কার্য করতে হবে। আর বলের বিরুদ্ধে করা কার্য হচ্ছে ধনাত্মক কার্য, তাকে যখন বলের দ্বারা কার্য করছি তখন সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। বলের দ্বারা কার্য হচ্ছে ঋণাত্মক কার্য। আমরা লিখতে পারি এক্ষেত্রে কৃতকার্য dw equals to minus of f vector dot dr vector সমান মাইনাস du। মানে এখানে কৃতকার্যটা আমরা দেখিয়েছি, কৃতকার্যটা মাইনাস দিয়ে দেখিয়েছি, আর কৃতকার্য যদি মাইনাস হয় স্মৃতিশক্তি মাইনাস হবে, স্মৃতিশক্তিকে মাইনাস দিয়ে দেখিয়েছি। আবার আমরা বলতে পারি কোনো একটা বদ্ধ পথে যদি কোনো বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। দেখো বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করার অর্থ হচ্ছে বলের দ্বারা কার্য, সেক্ষেত্রে মোট কৃতকার্যের পরিমাণ কিন্তু শূন্য হয়। অথবা আমরা বলছি কোনো বদ্ধ পথে যদি কোনো বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয় সেক্ষেত্রেও সেই বলটাকে বলছি আমরা সংরক্ষী বল। আর এর বিপরীত সমস্ত ঘটনাকে বলবো অসংরক্ষী সংস্থা, অসংরক্ষী বল। যে সংস্থায় যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না তাদের বলছি আমরা অসংরক্ষী, মানে সেই সংস্থাটাকে বলছি অসংরক্ষী সংস্থা, আর সেখানে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় অসংরক্ষী বল। আবার বলতে পারি কোনো একটা বদ্ধ পথে মোট কৃতকার্যের পরিমাণ যদি শূন্য না হয়। আবার বলতে পারি বলের বিরুদ্ধে করা কার্যকে যদি পুনরুদ্ধার করা সম্ভব না হয়, বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করা যদি সম্ভব না হয় তখন যে সংস্থায় এই ঘটনাগুলো ঘটছে সেই সংস্থাটাকে বলছি অসংরক্ষী সংস্থা। আর ওইরূপ সংস্থায় যে বল ক্রিয়া করে তাকে বলছি আমরা অসংরক্ষী বল। যেমন এখনই আমরা এক্সাম্পল ক্যালকুলেশন করলাম, একটু আগে প্রমাণটা করলাম না ঘর্ষণ বল দিয়ে, সেখানে যান্ত্রিক শক্তি ধ্রুবক নেই। তাহলে এই যে সংরক্ষী মানে এই যে ঘর্ষণ বলও হচ্ছে একটা অসংরক্ষী বলের উদাহরণ। ঘর্ষণ বলও একটি অসংরক্ষী বলের উদাহরণ। এগুলো বুঝতে পারলে? ঘর্ষণ বল একটি অসংরক্ষী বলের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এবার তোমাদের জানতে হবে এই যে সংরক্ষী সংস্থা বলছি, এই সংরক্ষী সংস্থাতে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এই যে সংরক্ষী সংস্থা বললাম, এই সংরক্ষী সংস্থায়ও যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, যেটা আমরা প্রমাণ করব। সংরক্ষী সংস্থায় যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, যেটা আমরা প্রমাণ করব। তাহলে এক্ষেত্রেও আমাদের স্থিতিশক্তি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে, তাদের সমষ্টি বের করতে হবে। সংরক্ষী সংস্থায় যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। সংরক্ষী সংস্থায় যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য তোমাদের ফার্স্টে ওই যে কার্যশক্তি উপপাদ্য প্রমাণ করেছিল, যে কার্যশক্তি উপপাদ্যটাকে ফার্স্ট প্রমাণ করতে হবে, দিয়ে সেখানে কৃতকার্য এবং গতিশক্তির সম্পর্ক বের করতে হবে। প্রথমে কার্যশক্তি উপপাদ্যটাকে প্রমাণ করতে হবে, দিয়ে সেখানে কৃতকার্য এবং গতিশক্তির সম্পর্ক বের করতে হবে। সম্পর্কটা আমি তোমাদের ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমি প্রমাণ করছি না। সেক্ষেত্রে কৃতকার্য W সমান ছিল হাফ m vb স্কয়ার মাইনাস হাফ m va স্কয়ার, হাফ m vb স্কয়ার মাইনাস হাফ m va স্কয়ার, b বিন্দুর গতিশক্তি মাইনাস a বিন্দুর গতিশক্তি। এটাকে আমি লিখে রাখলাম
বি মাইনাস কে এ, মানে কাইনেটিক এনার্জি অফ বি বিন্দু মাইনাস কাইনেটিক এনার্জি অফ এ বিন্দু, গতিশক্তি বি বিন্দুতে মাইনাস গতিশক্তি এ বিন্দুতে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা একটু আগে বললাম সংরক্ষী সংস্থায় কৃতকার্য ঋণাত্মক হয়, এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর, এটা সমান আমরা কি জানি মাইনাস ডিইউ, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, এ থেকে বি তে, এটাকে ডাব্লিউ লিখেছি। এটা স্থিতিশক্তি সম্পর্ক বার করব, কৃতকার্যের সঙ্গে স্থিতিশক্তি মাইনাস ডিইউ ইন্টিগ্রেশন করছি এ থেকে বি তে। তোমরা কার্যশক্তি উপপাদ্যের ক্ষেত্রে মনে আছে এ থেকে বি তে গিয়েছিলাম। আমি এখন এই এ বিন্দুর স্থিতিশক্তিটাকে ধরছি এ ইউ এ, এ বিন্দুর স্থিতিশক্তিকে ধরছি ইউ এ, আর বি বিন্দুর স্থিতিশক্তিকে ধরছি আমরা ইউ বি। এ বিন্দু স্থিতিশক্তিকে ধরছি ইউ এ, বি বিন্দু স্থিতিশক্তিকে ধরছি ইউ বি। তাহলে এখানে ইউ এ থেকে ইউ বি তে ইন্টিগ্রেশন করব। তার আগে ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ সমান কত হবে ইউ, ইন্টিগ্রেশন অফ ডিইউ সমান ইউ হবে সমান, এখানে তাহলে ইউ মাইনাস ছিল, লিমিট বসবে ইউ এ থেকে ইউ বি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস ইউ বি মাইনাস ইউ এ, মাইনাস গুণ করে দাও ইউ বি মাইনাস মাইনাসে প্লাস ইউ এ। 2 নম্বর। তাহলে আমরা কৃতকার্যের সঙ্গে গতিশক্তি সম্পর্ক পেয়েছি, কৃতকার্যের সঙ্গে স্থিতিশক্তি সম্পর্ক পেয়েছি, এই দুটো সম্পর্ককে সমান করে দাও। 1 ও 2 থেকে কি লিখতে পারি, কে বি মাইনাস কে এ ইকুয়ালস টু ইউ বি প্লাস ইউ এ, কে বি মাইনাস কে এ সমান ইউ বি মাইনাস ইউ এ। তাহলে এখান থেকে ইউ এ প্লাস কে এ ইকুয়ালস টু ইউ বি প্লাস কে বি। এ বিন্দুতে স্থিতিশক্তি প্লাস এ বিন্দুতে গতিশক্তি সমান বি বিন্দুতে স্থিতিশক্তি প্লাস বি বিন্দুতে গতিশক্তি। তার মানে এরকম যা থাকবে সবই সমান হবে, মানে ইউ প্লাস কে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সব বিন্দুতে সমান। এটা সমান আমরা কি লিখব, ধ্রুবক। তাহলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান ধ্রুবক, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি এটা সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয়, স্থিতিশক্তি গতিশক্তি সমষ্টিকে আমরা কি বলি, যান্ত্রিক শক্তি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যান্ত্রিক শক্তিও ধ্রুবক হচ্ছে। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক শক্তিও ধ্রুবক হচ্ছে। যেহেতু এটা একটা সংরক্ষী সংস্থা, যেহেতু এটা একটি সংরক্ষী সংস্থা, তাহলে এই সংরক্ষী সংস্থাতে কি হলো, সংরক্ষী সংস্থাতে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকলো। যেহেতু এটি একটি সংরক্ষী সংস্থা, এই সংরক্ষী সংস্থায় কি হলো, যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকলো। সংরক্ষী সংস্থায় এই স্থিতিশক্তি গতিশক্তি সমষ্টি ধ্রুবক। স্থিতিশক্তি গতিশক্তি সমষ্টি ধ্রুবক হওয়ার অর্থ যান্ত্রিক শক্তি ধ্রুবক। পরের কোশ্চেন আমরা প্রমাণ করছি, উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে, উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ, সর্বনিম্ন বিন্দুতে বেগ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করব। উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ নির্ণয় করব, সর্বনিম্ন বিন্দুতে বেগ নির্ণয় করব এবং সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করব। মানে একটা হাতে সুতো বেঁধে যদি ঘোরাতে থাকি, তার ঘূর্ণনের ক্ষেত্রে এভাবে ঘোরাচ্ছি, সুতো বেঁধে ঘূর্ণন হলে তার কি ঘটনা ঘটবে দেখো। এটা তার বৃত্তপথের কেন্দ্র, একটা বস্তু এরকম একটা অক্ষকে কেন্দ্র করে আবর্তন করছে, একটা এরকম একটা গোলক এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে, অক্ষ কেন্দ্র করে। এর ক্ষেত্রে যখন এখানে আছে এই বিন্দুটাকে নাম দিচ্ছি এ বিন্দু, যখন এখানে আছে এই বিন্দুটাকে নাম দিচ্ছি বি বিন্দু। যখন এ বিন্দুতে আছে, এই বিন্দুতে তার বেগটা ইউ, যেটা স্পর্শক বরাবর, যখন এইভাবে ঘূর্ণন হচ্ছে, এর ক্ষেত্রে যখন বি বিন্দুতে আছে তার বেগটা ভি, সেটাও স্পর্শক বরাবর। এটা কেন্দ্র ও, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ব্যাসার্ধ হচ্ছে আর। এই বস্তুটার একটা ওজন ক্রিয়া করবে, যে ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে। এই যে স্মল এ ভরের বস্তুটা আবর্তন করছে, তার যে ওজন ঘুরতে ঘুরতে যখন এই বিন্দুতে আসবে, এই বিন্দুতে ওজন কোন দিকে, নিচের দিকে, সেই ওজনটাকে আমি দেখাচ্ছি এইভাবে, যেটা হচ্ছে mg।
তখন এর সুতোর টান আর এই বস্তুটা যখন এখানে আসবে তার ওজনটা কোন দিকে, তার ওজনটাও নিচের দিকে। কোন বস্তুর সুতোর টান সবসময় কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে, তাহলে এক্ষেত্রে এর সুতোর টান যদি আমি T1 ধরি, এর কেন্দ্র অভিমুখে ক্রিয়া করছে, এর সুতোর টান Tও কি হচ্ছে, কেন্দ্র অভিমুখে ক্রিয়া করছে। এখানে এ বিন্দুটাকে বলছি আমরা সর্বনিম্ন বিন্দু আর বি বিন্দুটাকে বলছি আমরা সর্বোচ্চ বিন্দু। এ বিন্দুটাকে বলছি সর্বনিম্ন বিন্দু আর বি বিন্দুটাকে বলছি সর্বোচ্চ বিন্দু। এ বিন্দুতে কেন্দ্র অভিমুখী যদি মোট বল কল্পনা করি সেক্ষেত্রে T1 বড় হবে, mg ছোট হবে। T1 বড় হবে, mg ছোট হবে। কেন? যদি mg বড় হয়, যখন সুতো বেঁধে ঘোরানো হয়, সুতো মানে পাথর বেঁধে সুতোকে ঘোরাচ্ছি, সুতো ছিঁড়ে পালিয়ে যাবে। এক্ষেত্রে T1 বেশি। কত বেশি? T1 মাইনাস mg। এক্ষেত্রে কেন্দ্র অভিমুখী মোট বল কত? T2 প্লাস mg। কেন? একই দিকে আছে, মোট বল কেন্দ্র অভিমুখী T2 প্লাস mg। কোন বস্তু যদি বৃত্তপথে আবর্তন করতে চায়, আমরা জানি কোন বস্তু যদি বৃত্তপথে আবর্তন করতে চায় সেখানে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। যদি অভিকেন্দ্র বল ক্রিয়াশীল না হয় তাহলে কোনো বস্তুই বৃত্তপথে আবর্তন করতে পারবে না। যদি অভিকেন্দ্র বল ক্রিয়াশীল না হয় তাহলে কোনো বস্তুই বৃত্তপথে আবর্তন করতে পারবে না। বৃত্তপথে আবর্তনের জন্য মাস্ট বি অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তাহলে এখন এখানে যে অভিকেন্দ্র বলটা ক্রিয়া করবে তার মান হচ্ছে m(u²/r)। এখানে যে অভিকেন্দ্র বল ক্রিয়া করবে তার মান হচ্ছে mv²/r। এই mv²/r কার সঙ্গে সমান হবে? এর কেন্দ্র অভিমুখী বলের সঙ্গে সমান হবে। এখানে mv²/r কার সঙ্গে সমান হবে? এর কেন্দ্র অভিমুখী বলের সঙ্গে সমান হবে। তাহলে আমি এ বিন্দু মানে সর্বনিম্ন বিন্দুতে যদি গতির সমীকরণ করি, এ বিন্দু বা সর্বনিম্ন বিন্দুতে যদি আমরা গতির সমীকরণ ক্যালকুলেশন করি সেক্ষেত্রে তাহলে T1 মাইনাস mg equals to mu²/r। T1 মাইনাস mg equals to mu²/r। সর্বোচ্চ বিন্দু বা বি বিন্দুতে বা সর্বোচ্চ বিন্দুতে যদি ক্যালকুলেশন করি তাহলে T2 প্লাস mg একই দিকে আছে, T2 প্লাস mg equals to mv²/r। এটা তার গতির সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে এবার আমরা পরবর্তী ক্যালকুলেশন করছি। প্রথমে সর্বোচ্চ বিন্দুতে বেগ নির্ণয় করব। সর্বোচ্চ বিন্দুতে বেগ নির্ণয় করতে গেলে আমাদের মনে রাখতে হবে যখন একটা বস্তু যখন এরকম আবর্তন করছে একেবারে সবচেয়ে বিন্দুতে বেগ সবচেয়ে কম হবে। সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বনিম্ন তখনই হবে যদি বৃত্তপথ ঘোরার শেষ মুহূর্তে যদি বস্তুটা বৃত্তপথে আবর্তন করতে চায় তাহলে তার টান কখনো শূন্য হওয়া যাবে না। যখন বস্তুটা বৃত্তপথে আবর্তন করছে সে আবর্তন তখনই করতে পারবে যদি এখানে টান T2 মান যদি শূন্য না হয়। যেই মুহূর্তে টান শূন্য হয়ে যাবে সেই মুহূর্তে আর বৃত্তপথে আবর্তন করতে পারবে না। তাহলে বৃত্তপথে আবর্তনের শেষ মুহূর্তে যেই মুহূর্তে আবর্তন বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তের বেগটা কত? সর্বনিম্ন হবে যখন এই টানটা যেই মুহূর্তে শূন্য হবে। তাহলে সর্বনিম্ন বিন্দুর বেগ সর্বনিম্ন হবে যদি T2 সমান 0 হয়। তাহলে সেক্ষেত্রে যদি T2 শূন্য হয় তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারবো? 2 নম্বর থেকে 0 প্লাস এখানে 0 বসালাম, 0 প্লাস mg equals to mv²/r। তাহলে m কেটে যাবে, উভয় দিকে m কেটে যাবে, তাহলে v² equals to gr। তাহলে এখান থেকে v সমান √gr। এই যে v সমান √gr এটাই হলো সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ। এই যে এই v হলো সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ। এবার আমরা সর্বনিম্ন বিন্দুতে বেগ নির্ণয় করব। সর্বনিম্ন বিন্দুতে বেগ নির্ণয় করতে গেলে আমাদের এ বিন্দু আর বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি বসাতে হবে। এ বিন্দুতে এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। এ বিন্দুতে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান বি বিন্দুতে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এ বিন্দুতে গতিশক্তি ½ mu², বি বিন্দুতে গতিশক্তি ½ mv²। এ বিন্দুতে একটা স্থিতিশক্তি ধরবো, বি বিন্দুতে একটা স্থিতিশক্তি ধরবো, সমান করব। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী
হাফ এম ইউ স্কয়ার প্লাস v1 ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার প্লাস v2। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী হাফ এম ইউ স্কয়ার প্লাস v1 সমান হাফ এম ভি স্কয়ার প্লাস v2। হাফ এম ইউ স্কয়ার হাফ এম ভি স্কয়ার এগুলো হচ্ছে গতি শক্তি, v1 টা a বিন্দুতে স্থিতি শক্তি আর v2 টা b বিন্দুতে স্থিতি শক্তি। v1 টা a বিন্দুতে স্থিতি শক্তি আর v2 টা b বিন্দুতে স্থিতি শক্তি। তাহলে এখান থেকে হাফ এম ইউ স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু v2 মাইনাস v1। হাফ এম ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়ালস টু v2 মাইনাস v1। দেখো v1 টা এই বিন্দু স্থিতি শক্তি, v2 টা এই বিন্দু স্থিতি শক্তি। v2 মাইনাস v1 কথার অর্থ এই দূরত্বটার মধ্যে স্থিতি শক্তির পরিবর্তন। v2 মাইনাস v1 কথার অর্থ এই দূরত্বটার মধ্যে স্থিতি শক্তির পরিবর্তন। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত 2r। আমরা স্থিতি শক্তির রাশিমালা কি জানি mgh। এখানে h এর মান কত, এখানে h এর মান 2r। এখানে যদি h এর মান 2r হয় তাহলে আমরা লিখতে পারি mg 2r স্থিতি শক্তি। সেটা এখানে বসাচ্ছি সমান mg 2r। m আর m ক্যান্সেল, তাহলে u স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়ালস টু 4gr। v স্কয়ার জায়গায় কি লিখব gr, তাহলে u স্কয়ার মাইনাস gr ইকুয়ালস টু 4gr। তাহলে u স্কয়ার ইকুয়ালস টু 5gr আর u ইকুয়ালস টু রুট ওভার 5gr। u ইকুয়ালস টু রুট ওভার 5gr, v ইকুয়ালস টু রুট gr, u ইকুয়ালস টু রুট ওভার 5gr। এই যে u সমান রুট ওভার 5gr এটাই হচ্ছে সর্বনিম্ন বিন্দুর বেগ। u সমান রুট ওভার 5gr এটাই হলো সর্বনিম্ন বিন্দুর বেগ। এখন আমরা সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করব। সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করার জন্য আমরা a বিন্দুতে 1 নম্বর সমীকরণটাকে পুট করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, T1 minus mg equals to m u square by r, m u square by r। তাহলে T1 minus mg equals to m u square এর মানটা 5gr বসিয়ে দাও, 5gr by r, r এবং r ক্যান্সেল। তাহলে T1 minus mg equals to 5 mg আর T1 equals to 6 mg, মানে 6 into বস্তুর ওজন, 6 into বস্তুর ওজন। T1 equals to 6 mg সমান 6 into বস্তুর ওজন সমান 6 into বস্তুর ওজন। তাহলে এখানে এই যে T1 সমান 6 mg 6 into বস্তুর ওজন, এটাই হলো সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান। এটাই হলো সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান। বুঝতে পারলে? তাহলে উলম্ব বৃত্তপথে বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিন্দুতে বেগ পেলাম, সর্বনিম্ন বিন্দুতে বেগ পেলাম, সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান নির্ণয় করলাম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে লিখে পড়ে বুঝে লিখবে, প্র্যাকটিস করবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।